হ্যালো ভিউয়ার্স, অচেতন ফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি রয়েছে অর্থাৎ জাপানের ইতিহাস, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন চার্টার ওথ। এই চার্টার ওথ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করি। এবার বোর্ডে কি আছে আমরা একবার দেখে নিই। CUBA হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি B3, এখানে 5 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন চার্টার ওথ। এটা ইংরেজিতে লেখা আছে, এটা বাংলায় চার্টার ওথ। চার্টার ওথ হচ্ছে জাপানের যে সংবিধান রচনা করা হয় 1889 সালে, সেই যে প্রশ্নটি তোমাদের বড়তেও ইম্পর্টেন্ট আছে জাপানের সংবিধান, সেই সংবিধান রচনার প্রাথমিক পর্যায়ে এই চার্টার ওথটাকে ঘোষণা করা হয়। এটা সম্রাট ঘোষণা করেছিলেন জাপানের জনগণের উদ্দেশ্যে। তার এই বিজ্ঞপ্তি বা তার যে সংবিধান রচনার যে আশ্বাস তিনি দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে প্রতিশ্রুতির সেই ঘোষণাটাকে বলা হয় চার্টার ওথ। এখন মেইজি পুনর্প্রতিষ্ঠার পর, অর্থাৎ জাপানে যখন শোগুনতন্ত্রের পতন হয়, তারপর জাপানের যারা সম্রাটের ক্ষমতা পুনর্প্রতিষ্ঠিত হয়, এই সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধারকে বলা হয় মেইজি পুনঃস্থাপন। এখন এই মেইজি যুগের যেসব নেতারা ছিলেন, তারা জাপানে একটি সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য একটা সংসদীয় ধাঁচে একটি সংবিধান রচনার আন্দোলন শুরু করেন। এবং এই আন্দোলনের আবার দুটি কিন্তু পর্যায় রয়েছে। পর্যায়টা একবার এখানে দেখে নাও। 1873 থেকে 81 এই একটা সময়, একটা পর্যায়, এবং 1882 থেকে 89 এটি আরেকটি পর্যায়। এখন প্রথম পর্যায় যখন শুরু হয় 1873 সালে, তখন জাপানের সম্রাট ছিলেন মাতসুহিটো। এই মাতসুহিটো ছিলেন খুব প্রগতিশীল উদার সম্রাট। তিনি জনগণের প্রতি তিনি একটা শাসন সংস্কারের একটা প্রতিশ্রুতিমূলক একটি ঘোষণা করেন, যার নাম হচ্ছে চার্টার ওথ। এবং তিনি নিয়মতান্ত্রিক শাসনের প্রতি তিনি বিশ্বাস রেখেছিলেন, আস্থা রেখেছিলেন, এবং এই উদ্দেশ্যে তার এই চার্টারটি তিনি ঘোষণা করেন। এবং এখানে এই চার্টারটিকে বলা হয় যে জাপানের যে সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধান রচনার প্রথম পদক্ষেপ। সংবিধানের জন্য প্রথম পদক্ষেপই হচ্ছেন এই চার্টার ওথ। এবং যেখানে তিনি অর্থাৎ সম্রাট মাতসুহিটো জনগণের জন্য একটি সংবিধান প্রণয়ন করবেন, এই আশ্বাস জনগণকে দিচ্ছেন। এবং এই চার্টার ওথে তিনি অনেকগুলি অনুচ্ছেদে ভাগ করছেন। অর্থাৎ এখানে অনেকগুলো অনুচ্ছেদ থাকলেও মূলত দুটি অনুচ্ছেদই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রথম যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে তিনি বলছেন যে দেশের বিস্তৃত অঞ্চল থেকে জনগণের প্রতিনিধি কে নিয়ে এসে তাদের নেতৃত্বে একটি ব্যবস্থাপক সভা, অর্থাৎ একটি সংবিধান সভা গঠন করা হবে। এবং এই ব্যবস্থাপক সভা নিরপেক্ষ আলোচনার মাধ্যমে একটি সংবিধান রচনা করবে, একটি প্রগতিশীল নিয়মতান্ত্রিক সংবিধান রচনা করবে জাপানের জন্য। এবং এখানে জনমতের সিদ্ধান্ত নিয়েই প্রশাসনের সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ সম্রাটের যদি এই ধরনের বক্তব্য থাকে, তাহলে তার ভিতর দিয়ে বোঝাই যায় যে সম্রাট কতটা প্রগতিশীল ছিলেন, কতটা আধুনিক ছিলেন, কতটা উদার ছিলেন। তাই জাপানের এই সম্রাট মাতসুহিটো, মেইজি যুগের সম্রাট, তিনি এই চার্টার ওথ ঘোষণার মধ্য দিয়ে বলেন যে সংবিধান অবশ্যই রচনা হবে, এবং সেটা হবে জনগণের সংবিধান, এবং সেই সংবিধান রচনা করবে জনগণেরই প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সভা। এরপর তিনি দ্বিতীয় অনুচ্ছেদে বলছেন যে প্রশাসনিক সমস্ত ব্যাপারে, প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শাসক এবং শাসিত, অর্থাৎ রাজা এবং প্রজা, এদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অর্থাৎ এখানে সহযোগিতার কথা বলা হচ্ছে। সম্রাট এবং তার প্রজা, এদের ভিতরে একটা পারস্পরিক সহযোগিতার ভিতর দিয়ে এই প্রশাসনিক সিদ্ধান্তটি নেওয়ার কথা বলা হচ্ছে। যাই হোক, চরমপন্থী যেসব রাজনৈতিক দল ছিল জাপানে, তারা
সম্রাটের এই যে দুটি অনুচ্ছেদ, এই দুটি অনুচ্ছেদের উপর ভিত্তি করে এবং এই দুটি অনুচ্ছেদকে তারা জাপানের সংবিধান রচনার মানে সংসদীয় রচনার সরকারি যে প্রতিশ্রুতি অর্থাৎ রাজকীয় প্রতিশ্রুতি হিসেবে ধরে নেয় এবং সেইভাবে তারা সংবিধানের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর আমরা যেটা দেখছি যে এই সংবিধান ছিল একেবারে জনমতকে গ্রাহ্য করে এই সংবিধান। তাই জাপানের জনগণ সাধারণ মানুষ এই চার্টার ওথের মধ্য দিয়ে তারা উদ্বুদ্ধ হয়েছিল এবং তারা তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য একটা নিশ্চয়তা বোধ করেছিল এই রাজকীয় ঘোষণার মধ্য দিয়ে। এবং জনগণ একটি সর্বজন গ্রাহ্য এবং জনমত গ্রাহ্য একটি সংবিধান যাতে জাপানে রচিত হয় তার জন্য অগ্রবর্তী হয়েছিল। এবং তাদের প্রতিনিধি অর্থাৎ এই জনগণের প্রতিনিধি হিসেবে মেইজি যুগের নেতারা তারা একটি সংবিধান সভা গঠন করে এবং সংবিধান রচনায় প্রবৃত্ত হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে জাপানের যে সংবিধান 1889 সালে প্রণীত হয় সেই সংবিধান প্রণীত হয়েছিল মাতসুহিটো সম্রাট মাতসুহিটোর এই চার্টার ওথ ঘোষণার মধ্য দিয়ে। অর্থাৎ জাপানের সংবিধানের প্রথম পদক্ষেপ ছিল এই চার্টার ওথ, যেখানে দুটি প্রধান অনুচ্ছেদ রয়েছে, আরো অন্যান্য অনুচ্ছেদ আছে, যেমন অন্য একটি অনুচ্ছেদে তিনি বলেছিলেন পঞ্চম অনুচ্ছেদে যে বিশ্বের সমস্ত জায়গা থেকে জ্ঞান আহরণ করে আনতে হবে এবং সেই জ্ঞানের দ্বারা জাপানকে আধুনিক করতে হবে। এই চার্টার ওথের ভিতরেই তিনি এই ঘোষণা করেছিলেন। তবে এখানে মূলত দুটি অনুচ্ছেদ, এক নম্বর অনুচ্ছেদ কি আবার রিপিট করছি যে দেশের বিস্তৃত অঞ্চল থেকে জনগণের প্রতিনিধিকে এনে একটা ব্যবস্থাপক সভা গঠন করা হবে যে সভা সংবিধান রচনা করবে। আর দু নম্বরটি হচ্ছে যে শাসক এবং শাসিত অর্থাৎ সম্রাট এবং তার যে প্রজা তাদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা সহযোগিতার মাধ্যমে প্রশাসনিক সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু সম্রাট নিজের মতো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, জনগণের মতকে গুরুত্ব দেবেন এবং সেই অনুযায়ী সংবিধান রচিত হবে। স্বভাবতই এই ধরনের ঘোষণা জাপানের জনগণকে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে এবং জাপানের যে চরমপন্থী রাজনৈতিক দলগুলি ছিল এবং মেইজি যুগের যারা নেতা ছিল তারা একটি জনমত নির্বিশেষে তাদের সমর্থন নিয়ে এবং একটি সার্বজনীন একটি সংবিধান রচনায় কিন্তু প্রবৃত্ত হয়। এই কারণে চার্টার ওথ এর গুরুত্ব কিন্তু জাপানের ইতিহাসে অপরিসীম। তাই জাপানের সংবিধান পড়তে গেলে তার আগে কিন্তু এই সম্রাটের ঘোষণা অর্থাৎ চার্টার ওথ কিন্তু পড়তে হয়। এই কারণে তোমাদের জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে এবং এবার পরীক্ষায় সম্ভবত এই প্রশ্নটি আসবে। এই প্রশ্নের যে উত্তর সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। চার্টার ওথ বা রাজকীয় ঘোষণা মেইজি যুগে অন্যতম উল্লেখযোগ্য কৃতিত্ব 1889 খ্রিস্টাব্দে একটি নতুন সংবিধান রচনা, যা সাধারণত মেইজি সংবিধান নামে প্রসিদ্ধ। শোগুন শাসনের অবসানের পর সংসদীয় ধাঁচে একটি সংবিধান রচনার আবশ্যকতা মেইজি নেতৃবৃন্দ অনুভব করেন এবং সেই উদ্দেশ্যে একটি আন্দোলনও শুরু করেন। এই আন্দোলন পরিচালিত হয় দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ের স্থায়িত্বকাল ছিল 1873 থেকে 81 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় পর্যায়ের 1882 থেকে 89 খ্রিস্টাব্দ। প্রগতিশীল সম্রাট নিয়মতান্ত্রিক শাসন প্রণালী স্থাপনে উৎসাহী ছিলেন। তার গণতন্ত্রে আস্থা প্রমাণিত হয় 1868 খ্রিস্টাব্দের চার্টার ওথ থেকে। সেই দিক থেকে বলা যেতে পারে যে সম্রাটের চার্টার ওথ ছিল একটি প্রগতিশীল সংবিধান রচনার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। এই চার্টারের প্রথম অনুচ্ছেদে আশ্বাস দেওয়া হয় যে দেশের বিস্তৃত অঞ্চল থেকে জনপ্রতিনিধি আহ্বান করে একটি ব্যবস্থাপক সভা গঠিত হবে এবং নিরপেক্ষ আলোচনার মাধ্যমে মতান্তরে জনমতের সাহায্যে আলোচনার মাধ্যমে প্রশাসনিক সকল সিদ্ধান্ত গৃহীত হবে। দ্বিতীয় অনুচ্ছেদ অনুসারে প্রশাসনিক সমস্ত ব্যাপার শাসক ও শাসিত উভয় শ্রেণীর পারস্পরিক সহযোগিতায় মীমাংসিত হবে। চরমপন্থী রাজনৈতিক দল এই অনুচ্ছেদ দুটিকে সম্রাট কর্তৃক একটি জনপ্রতিনিধিমূলক সংসদীয় সংবিধান দানের প্রতিশ্রুতি হিসেবে গ্রহণ করেন এবং প্রতিশ্রুতি যাতে কার্যে রূপান্তরিত হয়
তজ্জন্য আন্দোলন শুরু করেন। গণতন্ত্রে আস্থাহীন রক্ষণশীল দল মন্তব্য করেন যে প্রথম অনুচ্ছেদে সম্রাট জনমতের সাহায্যে শাসনকার্য পরিচালনা করবার প্রতিশ্রুতি দেন নাই এবং ফলত জনপ্রতিনিধিমূলক সংসদীয় সংবিধান দানেরও কোনো ইঙ্গিত দেন নাই। রক্ষণশীল দলের যুক্তি অনুসারে ব্যবহৃত কোরণ শব্দের অর্থ নিরপেক্ষ আলোচনা মাত্র, কিন্তু চরমপন্থী রাজনীতিকগণ কোরণ শব্দের পরিবর্তে ব্যবহার করেন ইওরন শব্দ, যার অর্থ জনমত। এতদ্ব্যতীত রক্ষণশীল দলের ব্যাখ্যানুসারে সম্রাট যে ব্যবস্থাপক সভার উল্লেখ করেছেন তা জনপ্রতিনিধিগণের সভা নয়, তা ডাইমিওদের দ্বারা গঠিত সভা। ত্রয়োদশ শতকের ব্রিটিশ ব্যারনদের চোখে ম্যাগনা কার্টা একটি মধ্যযুগীয় বা সামন্ত শ্রেণীর উপযোগী দলিল। তোমরা এখান থেকে প্যারা করে লিখবে, ফিউডাল ডকুমেন্ট ব্যতীত অন্য কিছু ছিল না। পরবর্তীকালে যেমন ম্যাগনা কার্টার শর্তগুলি পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে নূতনভাবে ব্যাখ্যাত হয়, যার ফলে ম্যাগনা কার্টা পরিগণিত হয় ইংরেজ জাতির স্বাধীনতার বাইবেল বা প্রথম সোপান হিসেবে। সেইরূপ মাতসুহিতোর 1868 খ্রিস্টাব্দের চার্টার ওথ পরবর্তীকালে জাপান জনপ্রতিনিধিমূলক সংবিধান দানের রাজকীয় প্রতিশ্রুতি হিসাবেই গৃহীত হয়। পাশ্চাত্য শিক্ষার প্রভাবও জাপানি জনগণকে জনমত ভিত্তিক এবং সর্বজন গ্রাহ্য একটি সংসদীয় সংবিধান রচনায় উদ্বুদ্ধ করে। এই পরিপ্রেক্ষিতে একটি গণতান্ত্রিক সংবিধানের সমর্থনে আন্দোলন শুরু হয়। আন্দোলন রূপ ধারণ করে 1873 খ্রিস্টাব্দ থেকে। তো এই ছিল চার্টার ওথের সংক্ষিপ্ত আলোচনা এবং তার 5 নম্বরের নোটস। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্নের ভিডিও নিয়ে খুব দ্রুত আবার সামনে আসবে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।